ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের ভবিষ্যৎ, তার কর্মকাণ্ড এবং তার উদ্দেশ্য এবং সফলতা নিয়ে আমরা কমবেশি সবাই হতাশ। গত ৫ মাসে যা কিছু ঘটেছে এবং এখন এই সময়টিতে যা কিছু ঘটে চলছে রাজপথে এবং প্রাসাদের অভ্যন্তরে, সচিবালয়ের ভিতরে, ক্যান্টনমেন্টে, বিচারালয়ে এবং সাধারণ মানুষের মন এবং মস্তিষ্কে, তাতে প্রায় প্রতিদিনই অস্থিরতা তৈরি হয়েছে এবং প্রায় সব কিছুই অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা এই জায়গাতে বসে এই 2025 সনের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে এখানে বসে কোনো অবস্থাতেই আগামীর যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি না। আমাদের ভবিষ্যতের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, এটি ধূসরিত। জামায়াত বলতে পারছে না যে তারা আগামীতে রাষ্ট্র গঠন করবে, সরকার গঠন করবে, রাজনীতি করবে, ইসলাম প্রচার করবে, নাকি মদিনার রাষ্ট্র কায়েম করবে। তারা কি বিএনপির সঙ্গে শত্রুতা করবে না বন্ধুত্ব করবে, আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করবে না শত্রুতা করবে, ইসলামী দলগুলোর সঙ্গে তাদের যে বন্ধন, এটি আদৌ হবে কিনা বলতে পারছে না। একইভাবে বিএনপি, সবাই জানি যে বিএনপি জনপ্রিয় দল, বিরোধী দল, সারা বাংলাদেশে অনেক অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধে, কিন্তু তারপরেও ভোটের রাজনীতিতে এখন যদি ফেয়ার ইলেকশন হয়, সেখানে বেশিরভাগ আসন বিএনপি লাভ করবে। যদি আওয়ামী লীগ আসে তবুও তারা 200-র উপরে সিট পাবে, আর যদি আওয়ামী লীগ না আসে তাহলে তাদের নেতৃত্বকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই। 300 আসনই তারা জয়লাভ করে আসবে। তো এই যেখানে বাস্তবতা, সেখানে বিএনপির আনহ্যাপি হওয়ার কারণটা কি? কেন তারা অস্থির? কেন তারা নির্বাচনের জন্য বলতে গেলে পাগল হয়ে গিয়েছে? এর কারণ হলো তারা ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না এবং তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তাদের এই যে সম্ভাবনাটা, একেবারে হাতের কাছে পাওয়া একটি স্বর্ণডিম্ব, সেই স্বর্ণডিম্বটি মনে হচ্ছে যে তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। এই কারণে তারা খুব দ্রুত নির্বাচন দিয়ে যে কোনো একটা দফা করতে চাচ্ছে। অন্যদিকে যারা এই বিপ্লবের নায়ক, সমন্বয়ক, তাদের একটা বিরাট স্বপ্ন ছিল একটা দেশ নির্মাণে এবং বিনির্মাণে। তারা অমরত্ব লাভ করতে চেয়েছিলেন, সফলতা দেখাতে চেয়েছিলেন, সেটি এখন ধুলায় ধূসরিত। সমন্বয়ক নামক যে শব্দটি, এটি এখন আর জনপ্রিয় নয় এবং সমন্বয়ক নামে আমাদের এই যে জনপদে চলাফেরা করাটাও এখন আর সম্মানজনক নয়। দ্বিতীয়ত, তাদের মধ্যে যে রাজনৈতিক অভিলাষ দেখা দিয়েছিল, রাজনৈতিক দল তারা গঠন করবেন, আগামীতে যে রাষ্ট্র পরিচালনা, সেখানে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এমনকি তারা রাষ্ট্র পরিচালনা করবেন, এই যে স্বপ্নটা, এই স্বপ্নটি এখন একেবারে অবাস্তব হয়ে পড়েছে। এরপর এই সরকারের যে অরাজনৈতিক যে অবস্থা, এখানে যারা আছেন বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ বয়স্ক মানুষ, যাদের বয়স অল্প, তারা একেবারেই অনভিজ্ঞ এবং তাদের দক্ষতা, প্রথমত অনভিজ্ঞতা আর দ্বিতীয়ত দক্ষতা, সেই দক্ষতা গত 5 মাসে বলতে গেলে খুবই অপ্রত্যাশিতভাবে খারাপ। ফলে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার, সেই সরকারকে নিয়ে মানুষ ইতিবাচক কোনো স্বপ্ন দেখে না। সবাই ধরে নিয়েছে এটা ব্যর্থ হবে এবং অযাচিত, অভাবনীয় একটা রাজনৈতিক পরিবর্তন, পট পরিবর্তন, ক্ষমতার পরিবর্তন এখানে অনিবার্য হয়ে পড়েছে। কিন্তু সেটা কিভাবে আমরা জানি না। কেন জানি না? সেটি হলো যে আপনি যখন ভুল করেন, ভুল করার পরে আপনি যখন দিশেহারা হয়ে পড়েন, তখন কোনো অবস্থাতেই আপনি বলতে পারেন না যে আপনি কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন। যেমন ধরুন, সুন্দরবনের মধ্যে গিয়ে আপনি পথ হারিয়ে ফেললেন। তো সুন্দরবনের মধ্যে গিয়ে আপনি পথ হারিয়ে ফেললেন। দ্বিতীয়ত হলো রাত্রি, গভীর রজনী। তো এই গভীর রজনীতে আপনি পথ হারিয়ে ফেললেন সুন্দরবনের মধ্যে। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনি কোথায় আছেন, বলতে পারবেন না। কোথায় যাবেন, বলতে পারছেন না। আপনি নেক্সট গন্তব্য কোথায়? বরং চারিদিকে যে অসংখ্য আতঙ্ক আপনাকে একসাথে একেবারে অক্টোপাসের মতো চেপে ধরবে। তো এই যে বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গন, সেই রাজনৈতিক অঙ্গনে এরকম অনিশ্চয়তা, নেক্সট গন্তব্য কী, পরবর্তী স্টেশনটা কী, রাজনীতির ট্রেনটা লাঞ্ছিত হয়ে গেছে, যার জন্য আমরা বলতে পারছি না। যেভাবে শেখ হাসিনা সমস্ত ট্রেনের যে লাইন, রাজনৈতিক ট্রেনের যে লাইন, এটি এলোমেলো করে দিয়েছিল। ফলে তার যে ট্রেন চলছিল, কিন্তু ট্রেন লাইনের উপরে ছিল না, সড়কের উপর দিয়ে
পথের উপর দিয়ে, নদীর ভিতর দিয়ে তার ট্রেন চলছিল। ফলে যা হওয়ার, যেই ট্রেন নদীর মধ্যে চলছিল সেটি ডুবে গেছে, যেটি ক্ষেতের মধ্যে ছিল সেটি আটকে গেছে, আর যেটি রেল লাইনের পাশে পড়ে গিয়েছিল সেটি উল্টে আছে। তো এখনও সেই শেখ হাসিনার যে ভুল এবং ভ্রান্তিগুলো, সেই ভুল এবং ভ্রান্তিগুলো সুদে এবং আসলে এই সময়টিতে আরও বেড়ে গেছে। এবং এখান থেকে বের হওয়ার জন্য যে প্রজ্ঞা দরকার, মেধা দরকার, জনমত দরকার, সম্মিলিত প্রচেষ্টা দরকার, সমবায় দরকার, কোঅপারেশন দরকার, এটি হচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে তার যে টোটাল রাষ্ট্র পরিচালনাটিকে তিনি গ্রামীণ ব্যাংক পরিচালনার মতো করে মনে করেছিলেন, এবং সেভাবে চালানোর জন্য তার আত্মবিশ্বাস ছিল, পরিকল্পনা ছিল, এবং সেভাবে তিনি রিক্রুটমেন্ট করেছিলেন একটা গ্রামীণ ব্যাংক মডেলের গ্রামীণ বাংলাদেশ। তো এটা কতটা বুমেরাং হয়েছে, ধরুন গ্রামীণ ব্যাংকে যারা প্রাথমিক দিকে যখন প্রতিষ্ঠিত হলো তারা সবাই দরিদ্র মানুষ, তাদেরকে ঋণ দেওয়ার কথা বলে তাদেরকে ঘোরানো যেত, নারী এবং পুরুষ। এবং আমরা দেখেছি যে ঋণ দেওয়ার আগে 1 মাস সেই গ্রামীণ ব্যাংকের যারা সদস্য তারা নিয়মিত হাজিরা দিতেন, তারপরে লেফট রাইট করতেন, পিটি করতেন, আইন কানুন শুনতেন, ভবিষ্যতে এই 2000 টাকা পেলে কিভাবে ফেরত দিতে হবে সেইভাবে তারা সমবায়ের ভিত্তিতে কিভাবে ফেরত দিবেন, স্বামী টাকা নিলে স্ত্রীকে দিতে হবে, স্ত্রী টাকা নিলে স্বামীকে দিতে হবে, স্বামী স্ত্রী ফেল করলে ওই যারা সদস্য রয়েছে অন্যান্য সদস্য তাদেরকে দিতে হবে। তো এইভাবে স্বল্প পরিমাণ টাকা দিয়ে একেবারে অন অ্যাভারেজে উচ্চ সুদ আদায় করে 100% সফল হওয়ার যে নিয়ম গ্রামীণ ব্যাংক দেখিয়েছিল ওটি রাষ্ট্র পরিচালনায় অসম্ভব, যেখানে পুরো ব্যাংকটাকে গিলে খায়। গ্রামীণ ব্যাংকের টোটাল পুঁজি 1000 কোটি টাকা যদি হয়, এই রাষ্ট্র ব্যবস্থাপনায় এক একজনে এস আলম থেকে শুরু করে 1 লক্ষ 1.5 লক্ষ কোটি টাকা চুরি করেছে। তো গ্রামীণ ব্যাংকের ওই 2000 টাকার সেই পুঁজি বিনিয়োগ এবং সেটা ফেরত আনার যে বুদ্ধি, এটা দিয়ে এই চোরদেরকে নিয়ন্ত্রণ করা যাবে না, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পারেননি। দ্বিতীয়ত হলো যে এখানে তিনি যেভাবে ঋণ আদায়ের জন্য আবার লেফট রাইট করাতেন, দেখা গেছে যে এই মাসে বা তারা সপ্তাহে একটা কিস্তি দিত 2000 টাকায়, হয়তো 50 টাকা বা 100 টাকা একটা কিস্তি। কোনো মহিলা বা কোনো পুরুষ যদি কিস্তি দিতে না পারতো তাকে পুকুর সাঁতরাতে বলা হতো, শাস্তি দেওয়া হতো, ঋণ পরিশোধ করতে না পেলে শাস্তি দেওয়া হতো। এরকম অনেক শাস্তি ভোগ করতে গিয়ে অনেকে আত্মহত্যা পর্যন্ত করেছেন। তো এখন এই যে রাষ্ট্র পরিচালনায় এসে এই জিনিসগুলো ব্যর্থতার জন্য আপনি কোনো ডিসিকে এইভাবে বলতে পারবেন না যে তুমি এই কাজটি করতে পারোনি, অতএব তুমি একটু পুকুর সাঁতরাও, তুমি লেফট রাইট করো। কোনো ডিসিকে বাদ দিয়ে আপনি এসপিকে বলেন যে ঠিক আছে তুমি একটু ব্রিজ থেকে ঝাঁপ দাও, সারা বাংলাদেশ তছনছ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে তছনছ হয়ে যাবে। কিংবা আপনি কোনো সচিবকে সে হযরত উমরের মতো এই বর্তমান জামাতে পিঠের উপরে তার চুরির জন্য, ঘুষের জন্য, দুর্নীতির জন্য আপনি চাবুক মারতে পারবেন না। সময় সেটা নেই। ওগুলো গল্প, মানে হুজুরের গল্প করে যে উমুক গভর্নরকে আল্লাহ রাসূল মানে হযরত উমর চাবুক মেরেছেন, ওটা ওই সময়টাতে সম্ভব ছিল, কিন্তু এটা এখন এই মুহূর্তে সম্ভব না। এখন আপনি